ট্রাম্প এবং মোদির রুদ্ধদ্বার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সাউথ এশিয়ান পলিটিক্স এবং ইরান ইউএস এর যুদ্ধে হরমুজ প্রণালী কেন খুলে রাখতে হবে এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা, একই সাথে বাংলাদেশ ঘিরে কি বৈঠক হয়েছে, অর্থাৎ বাংলাদেশ নিয়ে কি বৈঠক হয়েছে, পুরো বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা হবে। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প এবং সাম্প্রতিক সময়ে আজকে দুদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর মিটিং হচ্ছে। সাউথ এশিয়ান পলিটিক্সে কি কি পরিবর্তন আসতে চলেছে ভবিষ্যতে সেগুলো তো আমাদের জানা উচিত, তাই না? তাই আজকে এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে। প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি রাশেদ হায়দার ভাইকে। রাশেদ হায়দার ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে, এবং তরুণ দা আপনাকেও। তরুণ দাদা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। সবাইকে নমস্কার, তোমার দর্শককে, রাজের দর্শককেও নমস্কার। আর একটা আমি শুরুতেই সংশোধন করে দিই, দুজনেই এখন রাশিয়াতেই ফ্রান্সেই রয়েছেন, ভারতে নয়। তোমার আচ্ছা মিস হয়ে আচ্ছা, গেছে। ফ্রান্সে রয়েছেন, তার মানে ভারতে নয়। এই যে মিসকনসেপশনটা, এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা রইল। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, ট্রাম্প মোদির এই রাশিয়ার যে বৈঠকটা, রুদ্ধদ্বার এই বৈঠক, এখানে এশিয়ান পলিটিক্স নিয়ে কি কি পরিকল্পনা হচ্ছে বলে আপনি মনে করেন? ফ্রান্সে এখন দেখো, এইসব অধিবেশন তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার একটা অধিবেশনে সবাই একবার করে বক্তব্য রাখে, তারপর দ্বিতীয় হচ্ছে সাইডলাইন একটা বৈঠক হয় যদি কারো ঠিক থাকে, আর তৃতীয় হচ্ছে 1-to-1। এই যে 1-to-1 যে মিটিংটা, সেই মিটিং এর খবর কিন্তু কেউ জানে না। সেখানে শুধু থাকে যিনি রাষ্ট্রনায়ক, যে দুই রাষ্ট্রনায়ক বা তিনজন কথা বলবেন তারাই থাকবেন, আর অফিসিয়াল ফটোগ্রাফার যারা থাকে তারা থাকে, এর বাইরে কেউ থাকে না। আর ট্রাম্প আর মোদির যে কথাটা হয়েছে ওটা হচ্ছে প্রেস কনফারেন্স। আমরা যেটা দেখাচ্ছি এখানে সেটা হচ্ছে প্রেস কনফারেন্সটা। এই প্রেস কনফারেন্সটাই বাজারে বেরিয়েছে এবং প্রেস কনফারেন্সের ওপরেই কথাবার্তা সমস্ত কিছু হচ্ছে, কিন্তু ভেতরে যে খবরটা হয়েছে 23 মিনিটের মিটিং এর, সেই মিটিং এর খবর কিন্তু আমরা এখন পাবো না, হয়তো 7 দিন 10 দিন বাদে টুক 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 করে আমাদের আস্তে আস্তে খবরগুলো লিক করবে। আজকে ভেতরের খবর পাবো না, যেটুকু সাংবাদিক সম্মেলনে সেই খবরটুকু আমরা পেয়েছি এবং তার ভিডিওটা আমি তোমায় দিয়েছি। সাংবাদিক সম্মেলনে সেই খবরের জায়গা থেকেই আপনার কাছে জানতে চাওয়া যে কি নিয়ে আলোচনা হলো মোদির সঙ্গে ট্রাম্পের, এবং ভারতীয় মিডিয়া প্রচার করছে যে মোদি নাকি ফ্যাক্টর হয়ে উঠেছেন এশিয়ান জিও পলিটিক্সে, এবং ভবিষ্যতে আমেরিকা থেকে ধীরে 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 ইন্ডিয়ার যে দূরে সরে যাওয়ার বিষয়টিকেও সামনে আনছেন। আসলে কাহিনীটাই আমি একটু ডিটেলসে জানতে চাই, কারণ আমরা দেখেছি এই যে বডি ল্যাঙ্গুয়েজ অবজারভেশন করে যতটুকু আমরা জানতে পেরেছি কিছু একটা হচ্ছে। কি হচ্ছে এটাই এখন এটা 1-to-1 মিটিং, যেটার খবর কেউ জানে না। শুধু দুজন ফটোগ্রাফার থাকে, দুই রাষ্ট্রের ফটোগ্রাফার থাকে। ওকে, ওয়াশিংটন ডিসির একজন ফটোগ্রাফার, হোয়াইট হাউসের একজন ফটোগ্রাফার, আর আমাদের সাউথ ব্লকের একজন ফটোগ্রাফার। এরা দুজন থাকবে শুধু ছবি তোলার জন্য। কোনো সাংবাদিকও থাকবে না, কোনো কূটনৈতিক ব্যক্তিও থাকবে না। সেখানে যে খবর হবে সেটা দুজনে যদি বলে তাহলেই শোনা যাবে, আদারওয়াইজ শোনা যাবে না। আমরা যেটুকু পেয়েছি সেটা হচ্ছে জয়েন্ট যেটা প্রেস কনফারেন্স, জয়েন্ট প্রেস কনফারেন্সটা ওটা লাইভ হয়েছে, ওটাই সকলে দেখেছে। সাম্প্রতিক হরমুজ প্রণালীতে আমরা দেখেছি যে ভারতীয় নাবিকদের উপর অন্যায় করা হয়েছে, একদম সরাসরি তাদেরকে লক্ষ্যবস্তু করে তাদেরকে হত্যা করা হয়েছে। এই বিষয়টিকে নিয়ে কি মানে ট্রাম্পের সঙ্গে মোদির কোনো এই বিষয় নিয়ে কি কোনো কথা হয়েছে? ট্রাম্পের সঙ্গে কথা হয়।
মোদি ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়নি। মোদি পুরোটা একদম কূটনৈতিক ভাষায় বলেছে, আগে মোদির ভিডিওটা চালাও, মোদির ভিডিওটা চালানোর পর আমি তারপর তোমাকে উত্তরগুলো একে একে দিয়ে দিচ্ছি মোদি কি আমি বলতে অবশ্যই চাই। চালাবো। আমি আমি অবশ্যই চালাবো। দর্শকদেরকে দেখানোর অনেক কিছু রয়েছে, আমি একটু দেখাতে চাই বিষয়টা। জনগণ বিষয়টা वाशिंगटन में জানুক मिले যে थे। এখানে ইন্ডিয়ান उसके ওশানে बाद কি हमारे ঘটছে। संबंधों में एक नई गति आई है, नई ऊर्जा आई है और कई विषयों में हम बहुत मिल करके आगे चल रहे हैं। एक्सेलेंसी, पश्चिम एशिया में शांति के जो प्रयास प्रगति हुई है, इसके लिए मैं आपका अभिनंदन करता हूं। आपके इन प्रयासों के कारण पश्चिम एशिया में शांति की एक नई किरण नजर आ रही है और हम आशा करते हैं कि चिरस्थायी शांति बनेगी। एक्सेलेंसी, आप और हम सभी इस बात से सहमत हैं कि हॉर्मुज का खुला रहना एक वैश्विक अर्थव्यवस्था के लिए बहुत ही अनिवार्य है। एक्सेलेंसी, हम हमेशा कहते रहे हैं कि फ्रीडम ऑफ नेविगेशन सुनिश्चित होना चाहिए और इस पर हम सब ने मिलकर के बल देना चाहिए। एक्सेलेंसी, आप जानते हैं कि मैरीटाइम ट्रेड की दुनिया में भारत के लाखों सी फेरर आज दुनिया के अलग अलग समुद्र में अपनी सेवाएं दे रहे हैं, विश्व की प्रगति में बहुत बड़ा योगदान दे रहे हैं और मैं समझता हूं कि उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। एक्सेलेंसी, समझौते के लिए शांति के प्रयासों में आपने भरपूर प्रयास किया है। मुझे पूरा विश्वास है कि समझौते में सी फेरर की सुरक्षा भी सुनिश्चित होगी और उसको प्राथमिकता मिलेगी। एक्सेलेंसी, मैं फिर एक बार पश्चिम एशिया में शांति बहाल कराने के आपके भरसक प्रयासों का मैं पूरी प्रशंसा करता हूं और आपका अभिनंदन करता हूं। थैंक यू वेरी मच। थैंक यू। হলো উনি কি বললেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার যে কথা আপনার আমার সঙ্গে হয়েছিল তা আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছি। কথাটা কি হয়েছিল, 2025 সালের 12ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি বিশ্ব ক্যামেরার সামনে বলে দিয়েছিলেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের ব্যাপারটা মোদিজি দেখবেন, কারণ ওনারা 100 বছর ধরে এই অবস্থার সঙ্গে যুদ্ধছেন, ওদের মতো ভালো আমরা দেখতে পাবো না। তারপরে মোদিজির সঙ্গে 16 মাস বাদে ট্রাম্পের এই দেখা। আচ্ছা, ট্রাম্প এটা মোদিজি এটা বলতে চাইছেন যে আপনার যে দেখানো পথ সেই পথে আমরা খুব সুন্দর চলেছি, মানে আপনি এত শান্তি এনে দিয়েছেন, ইরানের শান্তি বহমান, বাংলাদেশে বহমান, ভারতবর্ষের মণিপুর মিজোরামে বহমান, শান্তির দূত আপনি। কূটনৈতিক পরিভাষায় না, ইন বিটুইন দ্য লাইন তোমায় পড়ে নিতে হবে কি ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে উনি কি বলছেন। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে ব্লকেট লাগিয়ে দিয়েছে আচ্ছা, কালকে। এগুলোকে আন্তর্জাতিক সমুদ্র সীমা, কারোর বাবার নয়। কাল যদি আমার মনে হয় যে পাকিস্তান আমার শত্রুতা করছে, আমি পাকিস্তানের ওখানে গিয়ে আমি একটা ব্লকেট মেরে দিলাম, আমি কাউকে ঢুকতে দেবো না, যে আসবে তাকে আমি মিসাইল মারবো, অথবা আমি সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন 12টা ওভারহেড লাগিয়ে রেখে দিয়েছি, আমি মারবো। এটা হয়? এটা হয় না। তাই উনি বলছেন বিশ্ব বাণিজ্যে আমাদের 1 লাখ বছরে জাহাজ যাতায়াত করে, যদি জাহাজগুলো যাতায়াত না করতে পারে তাহলে বিশ্ব বাণিজ্যের উপরে একটা আঘাত আসবে, অর্থনৈতিক আঘাত আসবে, এবং এখানে প্রত্যেকের জানমালের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এখন আমরা যদি এগুলো সুনিশ্চিত না করতে পারি তাহলে পরে বিশ্বে শান্তি আসবে না।
এইটুকু উনি বলেছেন। বারবার উনি একটাই কথা বলছেন যে শান্তি এত আপনি দক্ষিণ পশ্চিম এশিয়ায় আপনি এনে দিয়েছেন যে বহমান শান্তি আর কি, মানে ইরানের শান্তি একেবারে বহমান, এবং ভারতবর্ষ বাংলাদেশেও শান্তি একেবারে শান্তির সুখসাগরে ভাসছি আমরা আর কি। ট্রাম্প যা বলেছেন, ট্রাম্প তো প্রথম তো শান্তির বিষয়টা যেহেতু আপনি বললেনই, আমি একটু রাশেদ হায়দার ভাইকে এন্ডোর্স করতে চাই। রাশেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার কি মনে হয় যে সাউথ এশিয়ায় শান্তি ফিরবে এই কূটনৈতিক মিটিং এর পর? ধন্যবাদ সাব্বির তোমাকে। সাউথ এশিয়ায় শান্তি ফিরবে কিনা বা G7 মিটিং এ মোদি এবং নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যেই আলোচনা, সেইটারও ফল কতটুকু বেরোবে আসলে জিও পলিটিক্সের সবকিছু বলা কঠিন। আর ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে, ট্রাম্প ওই যে সবসময় বলি একটা কথা, টাকো করে, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। ও এখন একটা বলে তো বিকেল আর একটা বলে। যেমন গতকালকের যে কথাটা ছিল, উনি বললেন যে ট্রাম্প মোদিজি খুবই হ্যান্ডসাম, কিন্তু উনি হচ্ছেন যে কি বলে তোমার এই ডিট কিলার, কিলার কিলার, মানে যে আমাদের সময় একটা কথা বলতো না, লেডি কিলার, যে ছেলে পেলের মধ্যে যাদের, উনি বলবেন যে কিলার, ভালোবেসে যে কিলারটা বলে, ভালোবেসে যে কিলারটা বলে, ভালোবেসে যে কিলার, মানে এই যে এখন যে দুর্দান্ত 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 কিলার, মানে দুর্দান্ত, যে উনি সব ঠিক আছে কিন্তু উনি চুক্তির ক্ষেত্রে উনি নিজের দেশের প্রতি খুবই স্ট্রং, এটা বুঝাইছে কিন্তু সে। কাজে সারা বিশ্ব যখন এই যে ট্রেড নিয়ে যখন বাড়াচ্ছিল, কি বলে ওদের যে লভ্যাংশ 15%, 20%, 50%, এখন আজকে 1 বছর হয়ে গেছে, এখনো কিন্তু ভারতের সাথে ডিড হয় নাই, ফাইনাল চলতেইছে। আবার এদিকে যদি দেখো যে ভারত আগে যেই 5-7% আমদানি করতো আমেরিকা থেকে, সেইটা বাইরে কিন্তু প্রায় 20-30% হয়ে গেছে আমদানি। তা হচ্ছে ভারত ঠিক আছে ভাই, গ্যাদারিং করা তো লাভ নাই, তো আমার তেল আনতেই হবে, যদি আমার বনিবনা হয় দামে ধর আমি তোমার থেকে আনবো, অস্ত্র আমার কিনতেই হবে, বনিবনা হইলে আমি ভালো অস্ত্র তোমার থেকে নিব। ভারত হচ্ছে শেয়ানা। আর মোদিরে যেই কথাটা তোমার ওই যে ইন্ডিয়াতে বলে কাচ্চি মাড়ু, গুজরাট কাচ্চি মাড়ু মানে ব্যবসায়ী, মানে পাকনা ব্যবসায়ী। তো মোদি আবারও কি ট্রাম্প কি বললো যে হ্যাঁ, যদি ভারতের উপরে কেউ আক্রমণ করে আর মোদি যদি নেতৃত্বে থাকে, আমি নিজের উপর আক্রমণ হিসেবে মাইনা নিব আমেরিকা। কাহিনীটা হচ্ছে কি, আমেরিকা খুব ভালো করে বুঝে, সাউথ এশিয়ায় যদি কোনো গ্যাদারিং করতে হয় বা কিছু করতে হয়, তার দাদাগিরি দেখাইতে হয়, তাহলে কারো না কারো তো সাথে লাগবে। আর সাথে কে এমন কারে লাগবে যার কাছে নিজের কাছেও শক্তি আছে, শক্তিবিহীন তো পারবে না। আর ওরা ইরানে আইসা মারতেছে, ইরানে কার পক্ষে মারতেছে? ইসরায়েলের পক্ষে। পয়সা যাচ্ছে কার? আমেরিকার। অস্ত্র যায় কার? আমেরিকার। বোমা যায় কার? আমেরিকার। বিমান যায় কার? আমেরিকার। ইসরায়েল কিন্তু ফাঁকে দিয়ে আসা মারতেছে আর চলে যেতেছে। এইখানে আসলে আমেরিকা চায়নার লগে বন্ধুত্ব হবে না। তার কারণ হচ্ছে কি, যতই আমরা বলি জিও পলিটিক্সে বন্ধু আর শত্রু, না, ওটা আমরা মুখে মুখে বন্ধুত্ব হবে কিন্তু হবে না। কারণ হচ্ছে চায়নারে ভয় পায়, চায়না ইকোনমি পাওয়ার যে কোনো মুহূর্তে উঠে আসবে। হয়তো আগামী 15 বছরের ভিতরে চায়নাই ডোমিনেট করবে সারা পৃথিবীতে। আর ভারত যদি ওই জায়গায় যেত, ভারতের আরো 50 বছর লাগবে ডোমিনেশন, মানে পৃথিবীর 1 নম্বর শক্তি হইতে। ভারত ওই পথে আগাইতেছে, তাহলে ভারত এখনো রিস্ক কম ভারতের সাথে আমেরিকার। ও চিন্তা করে যেটা রাশিয়ার সাথে গ্যাঞ্জাম, চায়নারে দিয়ে আমি পারবো না, চায়নারে আমি একটা বলে চায়না 5টা শুনাই দিবে। ভারত মোটামুটি লিবারাল আছে, তার সাথে যদি আমি যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আমি ডোমিনেট করতে পারবো। কারণ যদি আমি ভারতের সাথে শত্রুতা আমি করি, চায়না ভারত রাশিয়া এক হয়ে যাবে, তাইলে আবার বাবা আমেরিকা 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসে কাম করতে পারবে না। একটা শক্তিশালী রাষ্ট্রের দরকার। তার মানে সে যদি ভারতের সাথে একটা ভালো বন্ধুত্ব রাখে, সে চায়নার উপরে নজরদারিটা সুন্দর চালাইতে পারবে, রাশিয়ার সাথে দূরে রাখতে পারবে ভারতরে। আর ভারত খেলতেছে ডিপ্লোমেসি, ঠিক যেটা শেখ হাসিনা খেলতো, কারোর সাথে আমার শত্রুতা নেই, সবার সাথে বন্ধুত্ব। ভারত দেখো রাশিয়ার সাথেও আছে ভালো বন্ধুত্ব, তেল নিচ্ছে, সবকিছু নিচ্ছে, চায়নার সাথেও ফ্রেন্ডশিপ আছে ওদের। চাইনিজ মাল কিন্তু ভারতে কম যায় না, প্রচুর মাল যায়। আর বাকি দেশ, এখন মোদি একটা জিনিস বুঝাইতে পারছে ইয়েরে, কি বলে ট্রাম্প রে, যদি এখন ট্রাম্প বুঝে আর কি, ও তো পাগল হারামজাদা। ও
ওরে বুঝাইছে ভাই তুতিয়া 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 বুঝবে না তুতিয়া বুঝবে না। তুতিয়া। কারণ হচ্ছে কি তুতিয়া। এই মোদি এই ডোনাল্ড ট্রাম্প সে ইরান পারমাণবিক বোমা বানাইতে পারে শালার আমার উপরে খাতরা, এই জন্য সে 7 সমুদ্র 13 নদীর পারে এসে ইরানরে মারে। ভারত বুঝাইছে তোমার জন্য যদি সারা দুনিয়ার সব খতরা হইয়া থাকে তাহলে আমার আশপাশে যেগুলো আছে এগুলো আমার জন্য খতরা না, আমি কি ওগুলো মারতে পারবো না? এটা কি কইলা? এক জঙ্গলে তো 3 আইন চলবে না, জঙ্গল তো একটা, আইন চললে একটা, না চললে নাই, ঘুরে যাবে। কারণ প্রতি 100 বছরে একবার সিস্টেম চেঞ্জ হয়। এক সময় ব্রিটেনের দুর্দান্ত দাপট ছিল, সূর্য ডুবতো না। আমেরিকা ছিল ব্রিটেনের কলোনি, সেইখান থেকে স্বাধীনতা নেওয়ার পরে এখন লন্ডন হয়ে গেছে তাদের কলোনি, ব্রিটেন হয়ে গেছে তাদের কলোনি, একমাত্র ডগ কুত্তা বলি আমরা, আমেরিকা যা কয় তা। তো আস্তে আস্তে এখন ওই যে বললাম 15-20 বছর ভিতরে চায়না ইকোনমি অস্ত্র সব দিকে চায়না 1 নম্বরে চলে যাবে। এইটা আমেরিকার বড় ভয়, প্রচন্ড ভয় আমেরিকার। কারণ ইকোনমিতে এখনো সেকেন্ড পাওয়ারে, থার্ডে হচ্ছে তোমার যে ইন্ডিয়া। আমেরিকার এটা ভয়, কারণ রাশিয়া তো অস্ত্রে এমনি শক্তিশালী, সারা পৃথিবীতে যা পারমাণবিক বোমা আছে তার চেয়ে মনে 100 কতটা রাশিয়ার কাছে বেশি আছে। ওটা মারুক না মারুক আছে তো, হাজারের উপরে। আমেরিকার এই ভয়টা আছে। আমেরিকার এই ভয়টার কারণে মানে কখনো নরম কখনো গরম। ওই যে একটা কথা আছে না বাংলা ভাষায় যে ওই জিয়েরে মাইরা বউরে শিখানো, হ্যাঁ, মেয়েরে মাইরা বউরে শিখানো। আমেরিকার জিয়ারে শিখানো না না, ঝিকে মারে, বউকে মারে, শাশুড়ি নিজের মেয়েকে মাইরা বউকে শিখায় আর কি। আর এই হচ্ছে যে আমেরিকার অবস্থা, যে ভাই এখন আমার তো কিছু একটা লাগবে, তাহলে লাগলে কি করতে হবে? ইন্ডিয়ারও দরকার। ভারতের সমস্যা কি? ভারতের সমস্যা আছে বেশ কিছু। ভারতের এক সমস্যা হচ্ছে তোমার পাকিস্তান টেরোরিস্ট কান্ট্রি, ওইটারে ঠেক দেওয়া। আবার আমেরিকার সাথে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক, কারণ আমেরিকা আবার ওই ভাড়াটিয়া সৈন্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গ্যাঞ্জাম গুলো লাগায়। দ্বিতীয় এখন আরেকটা পয়দা হয়েছে কে বাংলাদেশ, যেটা এখন ওইটা ভারত হয়তো বুঝাইতে সক্ষম হয়েছে, দেখো যদি তুমি বাংলাদেশের উপর থেকে হাত তাড়াতাড়ি না সরাও তাহলে চায়নার দিকে যাবে। এখন যাচ্ছে, এই যে মালয়েশিয়া যাচ্ছে এখন নাকি তারেক রহমান, কম নাই, প্রায় 10 লাখের মতন শ্রমিক আছে আমাদের মালয়েশিয়া। আসলে মালয়েশিয়াটা কি? মালয়েশিয়াটা ওই চায়না যাবেই। এটা যেমন ওই যে ইয়ে গেছিল না, কি বলে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী, কি নাম, মোমেন, খলিল, খলিল, ও খলিল, খলিল মূলত খলিল সফর করছে, প্রথম সফরটা হচ্ছে তার ভারত। ভারত থেকে সে মরিশাস গেছে মিটিং এ, যেটা ভারত যে মরিশাস যে মিটিংটা করছে সেটাতে। সাইপ্রাসে না না, একটা মিটিং হয়েছে না মরিশাসে, সবাই মিলে গেছিল, পরে সাইপ্রাসে। জয়শঙ্করের সঙ্গে একই প্লেনেও বললো না যে আমার আপনার সঙ্গে যাওয়ার কথা খুব ইচ্ছা। সাইপ্রাস হয়েছিল, জয়শঙ্কর চলে গিয়েছিল সাইপ্রাসে। কিন্তু ও যে ইয়েতে কি বলে এই যে দিল্লি হয়ে গেল কেন বাবা? তোমার তো এই ট্রানজিটের দরকার নেই, দিল্লিতে ছিল কেন 2 দিন? এটা হচ্ছে দিল্লি সফর। মানে কথা হচ্ছে যে আমি ভাত এইভাবে না খাইয়া একটু ঘুরাইয়া খাইলাম আর কি। ও যে ভাই আপনার তো ডায়াবেটিস হয়েছে, আপনি কি খাইবেন? ভাত খাইয়েন না। কয়ে ঠিক আছে স্যার, ভাত খাবো না, 15-20টা পরোটা আর রুটি খাইলাম, অসুবিধা তো নেই, ভাত না তো এটা। বর্তমান সরকারের এই অবস্থা। বর্তমান সরকার যে পুরা ওই যে তুতিয়া বললো না দাদা, তুতিয়াগিরি করতেছে, এটা ভারত যেমন বুঝতেছে, এটা ভারত হয়তো আমেরিকারে বুঝানোর সক্ষমতা আছে এবং হয়তো বুঝবে। কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্পের ভয়, ওই যে বুঝেছে, কথাটা হচ্ছে তুতিয়া কি বুঝেছে? তুতিয়া মনে হয় বোঝেনি দাদা। তুতিয়া তো সবসময় টাকো করে, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। ও কালকে আবার হয়তো আবার কি বলবে সেটা সে তো নিজে জানে না। G7 মিটিং এ আসছে, কারণ G7 মিটিং এ হচ্ছে যে ফ্রান্স আছে, তারপরে ইন্ডিয়া আছে, পৃথিবীর শক্তিশালী ইকোনমি আছে। আবার সবার সাথে এখন ট্রাম্পের একটা ভেজাল আছে। ইউরোপ তো মানেই না এখন আর ট্রাম্পের। ইউরোপের সাথে চুক্তি হতে যাওয়ার ভারতের ওই ব্রাহ্মস বেচবে, এখন সাইপ্রাসে অলরেডি বেচছে, এখন ইউরোপের কোন কোন দেশে বেচে দেখো। আবার ব্রিটেনের কাছে পারমাণবিক বোমা আছে, এরপরও ব্রিটেন এটা চুক্তি করছে পারমাণবিক ছাতা বলে এটারে, ওই ছাতার নিচে গেছে। মানে ফ্রান্সের সাথে একটা চুক্তি করছে যে আপনাদের পারমাণবিক বোমার ছাতার নিচে আমরা আছি।
অবস্থাগুলো চিন্তা করো। এক সময় রাশিয়ার ছাতা আর আমেরিকান ছাতা ছিল, এখন ফ্রান্সের ছাতা আছে। ফ্রান্সের কাছে এর আগে 11টা দেশ আছে, এবার ব্রিটেনও এসে ঢুকছে। আমেরিকা কি বুঝে না? ও কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ও কিন্তু জানে ওর তো কোনো কিছু নাই, ও তো ব্যবসা করে খাইতে হবে। এখন এই যে তোমার ধরো 20 থেকে 30 বিলিয়ন ডলার যে ব্যবসাটা অল্প কয়েকদিনে করছে ভারতের সাথে, ওই মার্কেট হারাবে মাথা খারাপ না। এই পরিমাণ পয়সা দিয়ে তো অস্ত্র পাইকারা কিনতে পারবো না। পাইকারা কিনতে হইলে আবার IMF এর লোন দেওয়াইতে হইব, ওয়ার্ল্ড ব্যাংকের লোন দেওয়াইতে হইব। ভারতের সাথে এই ব্যবসা হারাবে না। আর একটা কথা মনে রেখো, 140 কোটি মানুষ ভারতের, একটা করে যদি আমেরিকান টুথপেস্টও বেচে না, কয়েক হাজার কোটি টাকার ব্যবসা। এই মার্কেট হারাবে না আমেরিকা। আমেরিকা খুব ভালো করেই জানে। ধন্যবাদ আপনাকে রাশিদ ভাই। আমি একটু তরুণদার কাছে জানতে চাই, একজন দর্শক কমেন্ট করেছেন যে শান্তি নিয়ে চিটিংবাজি করার ওস্তাদ আমেরিকা, ব্যাপারটা নিয়ে দাদা আপনি কি মনে করেন? এই আলোচনার আলোকে যদি একটু আমাদেরকে জানান। ও তো দুনিয়া শান্তি স্থাপন করার জন্যই তো ভেজালটা লাগায়। সারা দুনিয়ায় যত ভেজাল সব হ্যাঁ। কিন্তু আমেরিকা করেছে, সব। তুমি দেখো আমেরিকার ইতিহাস, যে কোনো পৃথিবীর ইতিহাস যদি দেখো, পেছনে হচ্ছে আমেরিকা। এই যে একদম, আমাদের একদম। দক্ষিণ পশ্চিম এশিয়ার যে ভেজালটা লাগালো, এটা হ্যাঁ। কে বলেছিল ওকে লাগাতে? ইসরায়েলের সঙ্গে সমস্যা হচ্ছে গিয়ে ইরানের। ইরান যদি পারমাণবিক বোমা যদি বানিয়ে ফেলে, তাহলে ইহুদিদের রাখবে না, ইহুদিদের খতম করবে। হুম। সুতরাং আমাকে ইরানকে মারতেই হবে, এটা হচ্ছে ইসরায়েলের চিন্তা। এখন যেহেতু সমস্ত মানে তোমার হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপর তোমার যত যত সোশ্যাল মিডিয়া আছে, সবই হচ্ছে তো ইসরায়েলের। আর সব কটা ঘিরে রয়েছে তোমার আমেরিকাতে। তারা বিলিয়নস অফ ডলারের বিজনেস দেয় আমেরিকাকে, যার উপরে আমেরিকা টিকে আছে। এখন ইসরায়েলের শক্তি হচ্ছে ওইটা। আমি যদি কালকে কোম্পানিগুলোকে শিফট করতে লেগে যাই, যেরকম চায়না থেকে সবাই শিফট করছে, অ্যাপেল ট্যাপেল সব শিফট করছে আস্তে আস্তে, আমি যদি শিফট করতে লেগে যাই, তাহলে 2 বছর বাদে ট্রাম্প থাকুক আর ট্রাম্পের জায়গায় জেডি ভান্স আসুক, অথবা মার্কো রুবিও, অথবা যে কেউ আসুক, যেই আসুক না কেন, বিপদে কিন্তু পড়বে আমেরিকা, ভেতরে ভেতরে খোকলা হয়ে যাবে। ফলে ও আমেরিকাকে চাপ দিচ্ছে, কোনো মতেই আমেরিকা ইসরায়েলের কথার বাইরে ও গিয়ে শান্তি চুক্তি করতে পারবে না। আচ্ছা, দক্ষিণ তার মানে লেবাননে আমেরিকা মিলে তো শেষ ইসরায়েলের করে কাছে দিয়েছে। বাধা। অবশ্যই, নইলে ইসরায়েল তো দক্ষিণ লেবানন তো মেরে শেষ করে দিচ্ছে। ট্রাম্প কি বলছে? ও এখন একবার বলছে শান্তি চুক্তি হয়ে গেছে, 14টা পয়েন্টে শান্তি চুক্তি হয়ে গেছে। খবর বেরিয়েছিল, আমার কাছে আছে, আমি তোমায় দিয়ে দেবো, তুমি দেখে নিও। শান্তি চুক্তি হয়ে গেছে। তারপর এখন আবার বলছে যে শান্তি যদি না হয়, তাহলে পরে আমি ওই চুক্তি, তাহলে শান্তি করার জন্য আমি চুক্তি করব, যদি ওরা শান্তি না চায় তাহলে আমি বোমা ফেলবো। তাহলে B2 নিয়ে গিয়ে তুমি বোমাটা ফেলতে গেলে কেন? হিরো হতে গেছিলে, এখন জিরো হও। একটা কমেন্ট আছে। ভারতকে যে লোকটা দেখাচ্ছে, সেটা হচ্ছে ওর নভেম্বরে ইলেকশন আছে। ভারত যদি সমর্থন না করে, ভারতকে যদি বাগে না আনতে পারে ইলেকশনে, আমি বলেছি ওর হোয়াইট হাউসের দরজা দেখানো পাকা। আর ভারত বুঝতে কোনো পেরেছি। মতে মানে টাল বাহানা করতে করতে নভেম্বর টেনে দেবেই। এটা কি আস্থা ভোট, মানে ওই যে মাঝখানে যেটা হয় মধ্যবর্তী সময়? না, মধ্যবর্তী ভোট, কংগ্রেসের ভোট। কংগ্রেসের। কংগ্রেসের ভোট যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে প্রেসিডেন্সি গেল। বুঝতে পেরেছি। একটা কমেন্ট এসেছে, ইসরায়েল অলরেডি শিফট করেছে। আজ ইসরায়েলের কোম্পানি ঘোষণা করেছে যে ওরা নিউ জেনারেশনের রাডার তামিলনাড়ুতে বানাবে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আস্তে আস্তে শিফটিং হচ্ছে, কারণ বিশ্বস্ত পার্টনার একমাত্র হচ্ছে ভারতবর্ষ। সব দেশের বিশ্বস্ত পার্টনার ভারতবর্ষ।
যার জন্য উনি বলেছেন যে ট্রাস্ট ফ্যাক্টর, ট্রাস্ট ডেফিসিয়েন্সি যদি হয়ে যায় না, সেখানে মানে আপনি তেল কিনতে পারবেন, গ্যাস কিনতে পারবেন, সব পয়সা দিয়ে কিনতে পারবেন, ট্রাস্ট কেনা যায় না। ভারত দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে এই ট্রাস্টটা অর্জন করেছে, ফলে ভারতকে সবাই বিশ্বাস করে। উর্সুলা ভ্যান্ডারলেন তিনি তো বলে দিলেন যে আমরা এই খুব শিগগিরই আমরা ট্রেড ডিল ফাইনাল করে নেবো। ব্রিটেনের প্রধানমন্ত্রী বললেন 15ই জুলাইয়ের মধ্যে আমরা ট্রেড ডিল করে ফেলবো। ট্রেড ডিল হওয়ার আগে হাজার রকমের ব্যাপার থাকে, তো আমি এইটা ঢোকাতে হবে, ওটা বাদ দিতে হবে, এই সমস্ত আলোচনাগুলো হয়, হয়ে ফাইনালাইজ হওয়ার পর তারপর ট্রেড ডিল সাইন হয়। হয়তো 400 ট্রেড ডিল হলো, এগ্রিমেন্ট সাইন হবে। কিন্তু এখানে আবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে প্রায় কত $1 বিলিয়ন জানি ব্যবসা দিবে। আমি একটু ভিডিওটা প্লে করি সবাইকে। ভিডিওটা চালাও। $19.2 বিলিয়ন ট্রেড ডিল হলে পরে উনি ইনভেস্ট করবে বিভিন্ন খাতে। চালাও। But we had in particular some very good conversations with Prime Minister Modi, India, and we're doing trade deals. We're doing a lot of things. A lot of things are happening between the United States and India. The United States is doing the best we've ever done. We have over $19.2 trillion coming in, and we're building factories. We're building everything, and Prime Minister is building a lot in the United States. He's spending a lot of money in the United States, so we appreciate that job. But I just want to say he's been my friend for a long time now, and we've always had a great relationship, and it's great to be with you. Thank you very much. 19.2 ট্রিলিয়ন 19.2 ট্রিলিয়ন বিলিয়ন। এবার তুমি আমায় বলো, যার 42 ট্রিলিয়নের ধার আছে এই মুহূর্তে, তার মধ্যে সে 19.2 ট্রিলিয়ন টাকা সে কোন খাতে ঢোকাবে? হতে পারে সাউথ এশিয়ান এই যে আগ্রাসনও চালাচ্ছে, ঔপনিবেশিক আগ্রাসন, বিশেষ করে বাংলাদেশের সেন্ট মার্টিন কেন্দ্রিক যে খনিজ সম্পদটাকে অ্যাকোয়ার করার যে একটা ষড়যন্ত্র, এইটাকে অ্যাসিওর করার জন্য ভারতে এই বিনিয়োগের লোভ দেখাচ্ছে না। যে লোভই দেখাক ভারতবর্ষ বলবে না। ট্রাম্পকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা এক জিনিস। ট্রাম্পকে বিশ্বাস করবে না। মোদি কতক্ষণ কথা বললো? 5 মিনিট কথা বলেছেন মোদি, আর ও তো 20 মিনিট নিজের ড্রাম পিটিয়ে গেল। বুঝতে পেরেছি। সব থেকে অপ্রস্তুত যেখানে হয়েছে, ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা ওকে করেছে এরপরেই আছে। আমি ওই প্রশ্নটা একটু প্লে করি, তাহলে জনগণেরও একটু বুঝতে সুবিধা হবে। He is a good guy. I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. There's few people like this. People say he's such a nice man. I said no, he's very tough. He's a tough trader. And he loves the Indian people, but he also loves the USA. We had Howdy Modi in Houston, remember? And the stadium was full. Right, remember that was great. And we'll be going to India sometime in the future. Do you expect India to play any role in West Asia? I'm Saddam from the meeting. Do you expect India to play any role in West Asia? Yeah, I do. I think India plays a big role in everything. As long as he's the leader, India's going to play a big role. And you said many times that India has a great friend in the United States, in Washington D.C., in the White House, till the time you are president. But some of your decisions recently caused trouble, concern in India. How would you like to assure people of India? Well, I said it. As long as I'm president, we have they have a great friend in the White House. I don't know where there might have been a trouble. I don't think so. I can tell you, everyone here
They love India. They have tremendous respect for this man. Mr. President, you're on the cusp of making history with the possible peace in the Iran conflict. I like this guy. You know, your reporters are much nicer than mine. Go ahead. But there is also tragic loss of lives of Indian sailors recently, sir, in American strikes. Any words of condolences for the grieving families, sir? Yeah, I do. I heard about that. It's a rough profession. There's no question about it. And we work together on it. This has been happening throughout time, but we work together on it. Yeah, certainly. We love all of those people. They're great people. Yeah, please. আচ্ছা, বিষয়টিকে প্রথমে ওপরে তুললো, আপনি দারুণ কাজ করেছেন। আপনি সাউথ ইস্ট এশিয়ায় শান্তির বন্যা বইয়ে দিয়েছেন, দারুণ আমরা প্রচুর শান্তিতে বাসছি। কিন্তু একটা প্রশ্নের জবাব দিন মিস্টার প্রেসিডেন্ট, আপনি একটা পণ্যবাহী জাহাজ ভারতীয়, সেখানে একটা মিসাইল মেরে দিলেন, এতগুলো ভারতীয়কে মেরে দিলেন, একটা কন্ডোলেন্স পর্যন্ত পাঠালেন না। ভেরি গুড গাই, গুড গাই। তার মানে সময় নিচ্ছ, এসব বলে সময় নিচ্ছ। তা বললে হ্যাঁ আমি জানি ব্যাপারটা, আমি দেখছি এরপরে এটা একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে, এরপরে আমি যাতে না হয় সেটা আমি অ্যাসিওর করছি, আর হবে না। এগুলো হচ্ছে সেট করা থাকে। মানে যেটা মোদি বলতে পারেনি ওটা সাংবাদিকদের দিয়ে বলাইছে যে আপনি একদম এত শান্তির Setting দূত থাকে। নিজেকে দাবি করেন, অথচ আপনি ওপেনলি জাহাজে যে ইয়ে মারলো, মিসাইল মারলো, আপনি একটা বিবৃতি পর্যন্ত দিলেন। এক তো বেআইনি কাজ করছো তুমি ঘিরে, তারপর একটা তেলবাহীও নয়, একটা কন্টেনারবাহী জাহাজ, তাকে তুমি নিশানা করলে একটা মিসাইল মেরে দিয়ে। কি বাহাদুরিটা তুমি করলে জাহাজটা ডুবিয়ে দিয়ে। আর এখানেই তো বলছে হি ইজ এ কিলার, টাফ নেগোসিয়েটার, বাট হি ইজ এ কিলার। হি লুক লাইক এখন সেটাকে যদি বাংলাদেশের লোকেরা সেটাকে যদি ধরে নেয় যে ওনাকে খুনি বলা হয়েছে, তাহলে বলবো ভাই দুর্ভাগ্য, আমার ইংরেজি আমি আর শেখাতে পারবো না। রাশেদ ভাইয়ের এখানে একটা কারেকশন আছে। রাশেদ ভাই, আপনি কি বলতে চেয়েছিলেন কিলার সম্পর্কে? না না, এটা তো আগেই বললাম যে মোদিকে বলছে যে হি লুক লাইক অ্যাঞ্জেল, মানে সে দেখতে একজন ফেরেশতার মতো, ট্রেড দিলে কিলার, ট্রেড করার ক্ষেত্রে সে কিলার। এটা বারবার বলছে মোদি, দুইবার বলছে ডোনাল্ড ট্রাম্প। ট্রেড করার ক্ষেত্রে মানে ব্যবসা করার ক্ষেত্রে, ট্রেডে ব্যবসায়িক মানে কোন দেশীয় চুক্তি বা ব্যবসায় টাপ দিয়ে বসিয়ে দেয়। হ্যাঁ, এবং অ্যাপিয়ারেন্সে হি ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল, মানে উনি একজন দেবদূতের মতো। এখন আমাদের বঙ্গুরা যদি বুঝতে চাও তাহলে আমরা বলবো যে ওই যেমন নোবেল প্রাইজ পাওয়া ইউনুস নোবেল প্রাইজ পাইছে কিন্তু দেশের হোকামেরা গেছে, কিন্তু মোদি সেই ক্ষেত্রে তা না, তারা তাদের দেশের প্রতি ওই মমত্ব আছে। তাহলে এটা খালি মোদি না, ভারতবর্ষের যতগুলো এর আগে দল ছিল এরা সবাই দেশের প্রতি মায়া ছিল। একজন লেখছে প্রধানমন্ত্রী এসছে আজ পর্যন্ত সবাই দেশের জন্যই করেছে, তবে আজকে দেশটা এখানে এসছে। হ্যাঁ, ওইটাই বললাম না, কিছু কিছু লোক লিখতেছে ইসরায়েলের বন্ধু, নরেন্দ্র মোদী ইসরায়েলের বন্ধু। আমি একটা কথা বলি কি, এই যে আমাদের 71 আমাদের যখন যুদ্ধ হয়েছিল না, এই যুদ্ধের সময় ভারত যখন বাংলাদেশকে হেল্প করছে, মূলত যুদ্ধ তো শেষ করে দিছে 19 দিনে ভারত। ওইদিকে বিমান হামলা চালাইছে, এদিকে ট্যাঙ্ক দাগায় দিছে। ওইখানে যে ওগুলা যেখানে যে গোলা দিছিল, ওই গোলা দিছিল নাকি ওই সময় ইসরায়েল হেল্প করছিল ভারতকে। সব থেকে বেশি হেল্প করেছিল 1999-এ যখন কার্গিলে যখন চেপে বসেছিল। না, কার্গিলের কথা তখন গাইডেড মিসাইলটা অন্য ইসরায়েল ভারতকে হেল্প করেছে, কিন্তু কার্গিলের যুদ্ধে ইসরায়েল যেভাবে হেল্প করেছে, গাইডেড মিসাইল যদি না দিত, ভারতের হাতে তখন গাইডেড মিসাইল ছিল না, আমেরিকা দেয়নি, তখন ইসরায়েল গাইডেড মিসাইল দিয়েছিল। ওই মিসাইল নিয়ে গিয়ে তখন মেরে কার্গিল মুক্ত করে। আমরা সেইটা ভুলে যাবোই করে? হ্যাঁ, সব বন্ধুত্ব তো থাকবে। আমরা ইরানও আমাদের বন্ধু।
আর ইসরায়েলও আমাদের বন্ধু, আমেরিকা ছাড়া সবাই আমাদের বন্ধু। আমেরিকা হচ্ছে বিশ্বাসঘাতক, যার আমেরিকা বন্ধু তার আর শত্রুর দরকার নেই। আমেরিকার সাথে কি তাহলে ওই যে ডিপ্লোমেসির বাইরে কোনো আলাপ হয় না নাকি? না না, ওই ডিপ্লোমেসি ব্যাস ওই পর্যন্ত। ওই যে আমার আরেক ভাই লেখছে, ট্রাম্প মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে বলে আপনি মনে করেন? দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক সমীকরণে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান। এটা আমি লিখছি। ও আচ্ছা, আমার নতুন একটা চ্যানেল খুলছি তো, সেইটা যে লিখে পিন কমেন্ট করে রাখছি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। সাধারণ জনতা তাদের মতামত লিখুক, তারা কি জানতে চায় আমরা সেটা জানাবো। এটা আমার চ্যানেলের ইয়া। আচ্ছা, একটা প্রশ্ন আসছে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা অন্যতম ইহুদি ব্যক্তিত্ব ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ফারাজ রাফায়েল জ্যাকব। এটা কি সত্যি? জগৎ আমাদের ব্রিগেডিয়ার তরুণ ছিলেন। দাদা, আপনি যদি এটা সম্পর্কে আমাদের একটু জানাতেন, আমি এটার ব্যাপারে জানি না আসলে। এটা তো ইন্ডিয়ান এটা হচ্ছে তোমার জ্যাকবই প্রথম জেনারেল জ্যাকব, লেফটেন্যান্ট জেনারেল, না তখন তো বোধহয় ব্রিগেডিয়ার ছিলেন, সরি ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব, তিনি ভারতীয় সেনাবাহিনী একজন ব্রিগেডিয়ার ছিলেন। আর আমাদের সেনাপ্রধান ছিলেন তোমার কি বলে, শ্যাম মানিক শাহ। সাহেব মানেকশাহ। তা ঢাকায় যে চিঠিটা নিয়ে যাওয়া হয়, স্যারেন্ডারের চিঠিটা, সেটা জেকব দিয়ে গেছিলেন। আচ্ছা। আর তখন জেকবের সঙ্গে ছিল 1 ব্যাটালিয়ন সৈন্য। জেকব বলেছিল আমি শুধু 2 জন আমার সেন্ট্রি নিয়ে যাব, আর কাউকে নিয়ে যাব না। আচ্ছা। 2 জন সেন্ট্রি নিয়ে উনি গিয়েছিলেন, গিয়ে উনি নিয়াজিকে বলেছিলেন এই হচ্ছে চিঠি, স্যারেন্ডারের চিঠি, আপনাকে আমি 8 ঘন্টা সময় দিচ্ছি, স্যারেন্ডার করলে করুন, নাহলে পরে আমরা পুরো ঘিরে দিয়েছি, আমরা কিন্তু এরপর আর কাউকে ছাড়বো না। এখন যদি আপনি স্যারেন্ডার করেন, আপনাকে জেনেভা চুক্তি অনুযায়ী আপনাকে সমস্ত রকম সুবিধা দেওয়া হবে, আপনাদের কারোর উপরে কোনো অত্যাচার করা হবে না, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন। এখানে একজন কমেন্ট করেছে যে বাংলাদেশ জানে না জিও পলিটিক্সে পার্মানেন্ট বন্ধু বা শত্রু হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে ব্রিগেডিয়ার জেকব। পরবর্তীকালে তিনি হন আমার লেফটেন্যান্ট জেনারেল জেকব। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি রিটায়ার করেন। দাদা, একটা প্রশ্ন নিতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রাম্পের মন্তব্য, বৈঠকের পর ট্রাম্প নরেন্দ্র মোদীকে তার দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করেন, বলেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে তার চমৎকার সম্পর্ক রয়েছে, তিনি মোদীর কাজের প্রশংসা করেন। এটা কি আপনার মনে হয় যে এটা একটু ধপ মারলো না ডোনাল্ড ট্রাম্প? বাস্তবে তো কাজের কর্মে তো কিছুই দেখলাম। ডোনাল্ড ট্রাম্প তো বরাবরই ঢপ পেরেই চলে। এই যে আজকে হয়েছে তো, মানে গতকালকে রাত্রিবেলা হয়েছে, আজকে রাত্রিবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সে আর উল্টো বকবে কিনা দেখো। এই বলছে তো অ্যাঞ্জেল, তারপরে কালকে সকাল হতে হতে তার স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও মানে নির্দিষ্ট কোনো তুতিয়া আমাদের পেন্সিল কিছু একটা খায়, তুতিয়া। আমাদের ভারতবর্ষ সবাই ওকে বলে তুতিয়া। রাশেদ ভাই, তুতিয়ার স্টেটমেন্ট নাকি চেঞ্জ হওয়ার ঝুঁকি রয়েছে এখনো পর্যন্ত। বারবার বলতেছি যে তাকো করবে সে, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, তুতিয়ার কোনো ইয়ে নাই। আর এখন ভারতের এত পাম দিতেছে কেন জানো? ওর ওই যে নির্বাচনটা আছে না, ভারতীয় প্রচুর ভোটার আছে, ওই ভোটের দরকার, সমর্থন দরকার, এটা সবাই হিসাব করে। যেমন তুমি ইংল্যান্ডে দেখো, ইংল্যান্ডে কিন্তু এশিয়ানদেরকে খুব দাম দেয়। কেন? বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভোটার আছে প্রচুর। লেবার জিতা যায় সবসময় বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভোটারদের কারণে। সেম আমেরিকা,
আর ওই বেটা হয়তো ওই যে দাদা বললো যে ফেন্সিডিন কিছু খাইছে কিনা, ডাইল মাইল খাইছে হয়তো, নাকি আল্লাহ জানে আরো কিছু করছে। ডোনাল্ড ট্রাম্পের একটা রুহানি সন্তান কমেন্ট করেছে, এই যে তরুণ ঘোষ, আপনি কি সেবন করেন? লাস্সি উইথ মিল্ক শেক। আমি যেটা সেবন করি সেটা হচ্ছে এইটা। না এখানে হচ্ছে কি জানো, এই যে বঙ্গু যেগুলো আছে এরা তো সব মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করে, তো যার কারণে ওদের কমেন্টসেরও কোনো জাত থাকে না, কথারও কোনো জাত থাকে না। না এইটাতে যে বুঝে নিতে পারে যে আমি হ্যাঁ। কি বলতে চাইছি। এতে লাইটারও ধরা যায়, এতে গাঁজাও সেবন করা যায়, এতে আবার সবই। সে কি স্মোক ওই রাংতার তলায় দিয়ে কি সমস্ত স্ন্যাক্স, না স্ন্যাক কি একটা বলে আমি জানি না, সেটা নেওয়া যায়। ওই জন্য আমি দেখিয়ে দিলাম এইটা। এবার যে যা বোঝার বুঝে নেবে, নিজের মতো করে বুঝে নিন। বুঝে নিন। আচ্ছা দাদা, আপনার কাছে একটা প্রশ্ন করেছে আমাদের এক বোন না ভাই, রায়হান নাম করে, উনি লিখেছেন যে সাব্বির ভাই তরুণ দাদার কাছে বাংলাদেশের ব্যাপারে কি ইঙ্গিত দিয়েছে সেটা জানতে চাই। বাংলাদেশের নাম করে তো মনে হয় না কিছু করছে আজকের বৈঠকে। কোন নাম কিন্তু করে? না নাম না নিয়ে বাংলাদেশ, না ইরান, না কোনো দেশ। উনি সামগ্রিক ব্যাপার নিয়ে বলেছেন, কোনো দেশের নাম বলেননি। আর মিটিং এর শুরুই হয়েছিল 6টা পয়েন্টের উপরে। উনি বলেছেন 2টো পয়েন্ট কেটে বাদ দিতে হবে, একটা হচ্ছে বাংলাদেশ নিয়ে কথা বলবো না, একটা হচ্ছে ইরান নিয়ে কথা বলবো না, বাকি 4টে পয়েন্ট নিয়ে কথা বলবো। তার জন্য উনিও ভাষা কথা বলে গেছেন। একজন একটা কমেন্ট করেছে, খুব সুন্দর কমেন্ট, আমি এটা নিয়ে অলরেডি ভিডিও বানাচ্ছিলাম, আজকে ছাড়া সম্ভব হবে কিনা জানি না। আসসালামু আলাইকুম সাব্বির ভাই, রাশেদ ভাই এবং তরুণ ঘোষ দাদা, আমার একটু জানাইবেন, বাংলাদেশের সংসদ সদস্য জামাত ইসলামের তার বাপ দাদা মিল্লা 40 জন মুক্তিযোদ্ধা, অথচ তার বাবা এখনো বেঁচে আছেন। মানে বাংলাদেশে একজন জামাতের এমপি তিনি বলেছেন যে তার বাবা জুলাই মানে যে মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গেছে। এখন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি দাবি করেছেন, অথচ তার জন্মসাল হলফনামায় মানে নির্বাচনী কাগজে দেওয়া 1981 সাল। তাহলে ওর বাবা যদি 1971 সালে মৃত্যুবরণ করে, তাহলে ও 81 সালে জন্মায় কিভাবে? তাও আবার মুক্তিযুদ্ধের শহীদ। রুহানি না, ওই যে আমার মনে হয় তো এইটা এখন যেটা করতেছে না, ওই যে স্পাম রাখা দেয় বোতলে ভইরা, 20 বছর পরে সন্তান হয়, তখন হয়তো পাকিস্তানের ওর আব্বারা ওইটা করেছিল আর কি, রেখে দিয়েছিল 20 বছর পর ওর আম্মুর খুব ইয়ে হইলো যে না আমি আগের হাজবেন্ডের সন্তান। এই যে আরেকজন জামাতের সংসদ সদস্য আবার তাদের আবাসনে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন চাইলেন, কবে জানি ইয়ে চেয়ে বসে, এটার কি বলে, পারমাণবিক অস্ত্র চেয়ে বসে, যে আমাদের বাইরে যাবোই না, ঘরের থেকে মাইক চাইতে পারে, এরা তো সবই চাইবে। তারপরে বলো যে আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, আওয়ামী লীগ তো এত ইয়ে দেয় নাই। না আমি একটা জিনিস বুঝি না, সংসদ কি ওদের ব্যক্তিগত জায়গা নাকি, যে আমার চাল লাগবে, ডাল লাগবে, আমার তেল লাগবে, আমার বউয়ের শাড়ি লাগবে, আমার বউয়ের জন্য ওয়াশিং মেশিন লাগবে, আমার বউয়ের জন্য ফ্যান লাগবে, সব আমারে দেন মাননীয় স্পিকার। ওটা তো পাবলিকের কথা বলতে যাবে। এখন ওই যে দেখো ব্রিটেন থেকে এক মহিলা যায় এমপি হয়েছে, ওনার যে ভাষণ ইংলিশ বাঙালি মিশ্রিত, ইংলিশ এবং বাংলি, উনি তো আমি শুনেছি উনি তো ইংলিশ কমোডে বৈশা ট্রাভেলিং ইন দ্য রাস্তা, হ্যাঁ ইন দ্য রেনি সিজন। আপনি চাইলে আমি ওটা মানে প্লে করতে পারি, একটু আমাকে সময় দিন। ওটা আমি শুনেছি, তুমি চালাও, ওটা বেশ মজা। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি আবার যাক এসব না বলাই ভালো। হ্যাঁ, মাই হার্ট ফ্রম কাঁচা রাস্তা, হ্যাঁ মাই হার্ট ফ্রম কাঁচা রাস্তা, 426 কিলোমিটার অফ কাঁচা রাস্তা, হ্যাঁ ফ্রম মাই হার্ট। এবং সবথেকে মজার বিষয় কি দেখছেন, মানে এমন অবস্থা, এই মহিলা মনে হয় মানে অন্তবাস কেনে না, ভদ্র ভাষায় বলতেছি, সোজা বাংলায় বলতে গেলে ব্রা কেনে না। এই হলো জামাতের সংরক্ষিত আসনের এমপি, আর এরা আমাদের মমতাজরে নিয়ে কথা বলে। আরে মমতাজ তো এদের থেকে ওয়েল কোয়ালিফাইড, তাও পিওর শুদ্ধ ভাষায় বাংলায় শাড়ি পরে শালীন ভাবে আসছে।
ভালো গানের তো মানে ইয়েটা দেখেন। আরে সংসদে একটা সুন্দর একটা আবহাওয়া তৈরি হচ্ছে, হোক না। mile of kacha rasta. The rastas are very. I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। বেচারা Really? স্পিকার কি টর্চারটা সহ্য করছে এই কয়েক মিনিট। আপনি আগামী বছরের জন্য ট্রাই না না, করুন। কম চিপাই করলে এই কথা বলে। আমোদও পেয়েছে, তোমার সংসদের অন্য লোকেরা আমোদও পেয়েছে, সবকিছুর ব্যবস্থা আছে। তোমরা একটু কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রাশেদ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এই যে সংসদের সার্কাসিজম, এই আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশটাকে দিন দিন পেছনের দিকে নিয়ে যাচ্ছে? বাংলাদেশ পেছনে যাওয়ার আর আছেটাই কি, অলরেডি পিছিয়ে পড়ছে। আর এখন যেটা, এটা কি আসলে সংসদ নাকি? এটা তো সংসদ বললে ভুল করবা। এটা সংসদ, এটা কি সংসদ বলা যায়? এখানে না, এটা যারা সংসদ না। মব মাস্টাররা উঠে আসছে সব সংসদে, ওরা এসে এখন কেউ ওয়াশিং মেশিন চায়, কয়দিন পরে বলবো যে ভাই একটা করে আমাদের বউও দেন, কাজের বুয়া তো আগেই আছে ওনাদের। তো এইটা তো সার্কাস, তো অনেক ভালো জিনিস। সার্কাসের চেয়ে নিম্নমানের যদি কিছু থাকে তাহলে ওইটাই হচ্ছে যে এটা সংসদ বলে তোমরা ভুল করবা। জাতীয় কথায় কথায় আলোচনা হয় না। কথায় কথায় এরা মানে মুক্তিযুদ্ধের ট্যাগটাকে দখল করতে চায়। আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, জামাতের আমির ভাই আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ওদিকে দীপ্তি চৌধুরীও কয় আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আসলে এখন কেন? তো এটা ঘটনা হচ্ছে, এরা যেটা ওই যে জুলাই বেচতে চাইছিল ওইটা বেচা দেখছে যে কাম হয় নাই, ওইটা বেচতে চাই এমন হয়েছে যে বাংলাদেশে আগে যদি 40% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এখন দেখা যাচ্ছে 70-80% হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। এখন দর্শক কমেন্ট করছে যে লাস্ট 2 ইয়ার্সে বাংলাদেশের কি উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে? একটা জায়গায় ভালো ডেভেলপমেন্ট হয়েছে, যেটা তোমরা বাংলাদেশের মানুষ আসলে এরা বুঝে না বিদায় এরকম, কিন্তু একটা জায়গায় প্রচন্ড ডেভেলপমেন্ট হয়েছে, যেটা তোমরা তারেক জিয়াকে ধন্যবাদ দিতে পারো। সেটা হচ্ছে যে খালেদা জিয়া একসময় বলছিল যে জোড়াতালি দিয়া পদ্মা সেতু করা হইতেছে, আর এই জোড়াতালিটা যেহেতু দেখানো যাইতেছে না, তার কারণে প্রতিটা পিলারের নিচ থেকে যে মাটি কেটে নিয়ে যাইতেছে, মাটি তুলছেও দেখছো। এটা হচ্ছে যে ওই যে শহীদ রাষ্ট্রপতির স্ত্রী শহীদ খালেদা জিয়া যে বলছিলেন জোড়াতালি, ওই মাটি কেটে দেখা যায়, দেখো এখানে জোড়াতালি আছে। তো এই জায়গার এইটা একটা ডেভেলপমেন্ট ভালো হয়েছে, এইটাকে আপনার ধন্যবাদ দিতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার আবার সে 2001-2006 প্রতিদিন ঢাকায় 10টি খুন, সারা দেশে 20টি খুন, সেই জায়গায় আমরা আবার পৌঁছে গেছি, কোনো সমস্যা নাই। এখন তারেকের লোকজন ফোন দিয়া আরেকজনরে কয় চাঁদা দিবি না, তোর প্রধানমন্ত্রী বা তারেক জিয়াও কাম হবে না। এগুলো ব্যাপক উন্নয়ন হয়েছে। রাউজান রাঙ্গুনিয়া যেটা শান্ত হয়ে গেছিল, সেটা এখন আবার সন্ত্রাসের জনপদ হয়ে গেছে। 4 মাসে 30 খুন, লাশ পাওয়া যায় এখন নদী নালায়। এখন আপনারা ওই আমরা 91 ঘূর্ণিঝড়ের পরে আমরা প্রায় 1.5-2 বছর মাছ খাইনি। আচ্ছা, মানুষ ওই যে ময়রা ময়রা পৌঁছে গেছিল, মাছে খাইছে, এই বয়ে মাছ খাইনি, তো এখন আবার সে মাছের খাদ্য হিসেবে মানুষের ব্যবহার করতেছে, ব্যবহার হচ্ছে। হামে শিশুরা টিকা পায় না, মারা যাইতেছে, কয়জন এখন আর কথা বলে, প্রতিদিন মরতেছে। কিন্তু আবার এক মহিলা কালকে পরশুদিন একটা ভিডিও দেখলাম, ওই যে আলদিন হাসপাতাল বন্ধ করে দিয়ে বলছে, সে বলে যে কেন এখানে বন্ধ করবে, আমার বাচ্চা আলদিন হাসপাতালে হইতে হবে, আমি এখন 3 মাসের গর্ভবতী। সাংবাদিক যে 6 জন শিশু মারা গেছে, কয় যে ওইসব পোলাবেন মরে গেলে আমার কি, আমার বাচ্চা এই হাসপাতালে হবে, এটা খোলা রাখতে হবে। মানে মানুষের বাচ্চা বাচ্চা, বাচ্চা না তার বাচ্চাটা বাচ্চা, এই ছিল অবস্থা। উন্নয়নের কোথায় যায় না। আমাদের সেনাবাহিনী একটা কথা বলেছেন, ওই যে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের মতো। পাকিস্তানের সেনাপ্রধান যেমন বলেছেন যে আমরা আল্লাহর সেনাবাহিনী, আমাদের দুলাভাই তিনি বলছেন যে ধর্মীয় মানে সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। মানে ওই কথাটারই একটু ঘুরাইয়া পেঁচাইয়া বলছে। এখন
ধরেন সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, ঠিক আছে, কিন্তু আপনার ধর্ম হলো ইসলাম। বাংলাদেশে তো শুধু ইসলামের লোক বাস করে না, বৌদ্ধরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, উপজাতি বাস করে। তাদের ক্ষেত্রে তো আপনার জিজিয়া কর দিয়ে চালানোর আইন চালাইতে হবে না, যদি না, আপনি ওই যে- ধর্মীয় অনুশাসনের ওই যে আলোকে এরপরে সেনাবাহিনী চালান। এরপরে হাদিস দেখাইবো যে অমুসলিমদের হত্যা করা জায়েজ আছে, এইটা এটাই। দেখানোর জন্য, এইটাই দেখানোর জন্য ইতিমধ্যে আপনি জানেন কিনা জানি না, রাঙামাটিতে কিন্তু ইয়ে হচ্ছে, ওই যে উপজাতিদেরকে অত্যাচার করা হচ্ছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার বাপকে। হ্যাঁ। যেমন আমি একজনকে চিনি, মংটিং মারমা, বাড়ি বান্দরবন। ওর বাবাকে পরশুদিন তুলে নিয়ে গেছিল সেনাবাহিনী, আবার ফেরত দিয়ে গেছে। বলছে ছেলে যেন বেশি সচেতনতামূলক কথা না বলে। ওই ছেলের কাজই এটা যে ও একটু রাষ্ট্র সচেতন, এই কথা যেন না বলে। কেন? এত রাষ্ট্র সচেতন দেশ করলে তো বেচতে অসুবিধা হবে যে। এটা আসলে আমরা- বেশি দিন আমরা নাই। তো- এই যে আমরা তো রাষ্ট্র জঙ্গিরা সচেতন তো না। যে সংসদ ভবন আক্রমণ করছে না, জঙ্গিরা সংসদ ভবন, গণভবন, বাংলাদেশের মানুষ বেশি দিন নাই, অল্প কিছুদিনের ভিতরে দেখা দেখো যে প্রতিটা সেনা ক্যাম্প আক্রমণ করবে, সেনাবাহিনীর ফ্যামিলি যারে পাবে তারে পিটাবে বাঙালি, যে তোদের কারণে আমাদের দেশ ধ্বংস হয়েছে। সেনা একদম। পরিবারকে পিটাবে মনে রেখো। একদম। আমি তরুণ দাদার কাছে একটু আসতে চাই। দাদা, এখন এই সময়ে মানে বাংলাদেশের জিও পলিটিক্যাল পরিস্থিতিতে সেনাবাহিনী তথা সামরিক গোষ্ঠী যেভাবে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে, এইটার কাউন্টার দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে ভারতীয় সিকিউরিটির জায়গাটা, এইটাকে রক্ষার্থে ভারত কি কোনো অ্যাটেম্প নেবে? কারণ এখানে ভারতেরও তো রিস্ক আছে। আমি মাঝে একটা শুনেছিলাম, এখন যেহেতু আমাদের সেনাপ্রধান এখন 30শে জুন তো রিটায়ার করবে, তার জন্য এখন ধাওয়া চাওয়া পড়ে গেছে। নতুন সেনাপ্রধান আসছেন, তিনি 30শে জুন তিনি মানে নেবেন, কার্যভার নেবেন। তারপরে যা হবার হবে। তার আগে যেটা আমি খবর পেয়েছিলাম যে 5 ব্যাটালিয়ন না 4 ব্যাটালিয়ন বোধহয় সেনা বোধহয় ওদিকে গেছেন, তোমার 7 সিস্টারে দিয়ে গেছে। তার মধ্যে 2 ব্যাটালিয়ন এসএসবি আছে। সাধারণভাবে এসএসবি মানে অপারেশনাল জায়গাগুলোতে এসএসবি যায়, যেটা পাকিস্তান বর্ডারে আছে এসএসবি। তো এসএসবি মোতায়েনটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক লেগেছে। এসএসবি হচ্ছে প্যারা কমান্ডো, এসএসবি প্যারা কমান্ডো। ও আচ্ছা, প্যারা কমান্ডো মানে তো বিশাল প্যারা দেয়। আকাশ থেকে নামবে, নেমে সাফাই করতে করতে, যে ধরো তোমার 20 কিলোমিটার জায়গা দরকার, ওই 20 কিলোমিটার দূরে ওকে নামিয়ে দেবে। ওই এবার সাফাই করতে 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 ও টেরিটরি অব্দি চলে আসবে, মানে ইন্ডিয়ান টেরিটরি অব্দি চলে আসবে সাফাই করতে করতে। ওরা হচ্ছে আচ্ছা। এসএসবি। কিন্তু বাংলাদেশের ওরা মতো specially ঘনবসতি অঞ্চলে কি সেটা সম্ভব? ভারতবর্ষের কাছে সব খবর আছে, সব মুড়োগুড়ো রাখা আছে। এই তোমার জাহিদুর রহমানকে যে ধরতে মানে ঢুকতে দেওয়া হলো না, ওর তো ঠিকুচি কুষ্টি সব তো ওর তো দেখিয়ে দিয়েছিল। একটা প্রশ্ন আমাদের আছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী শোনো, আমাদের এখানে শেখ হাসিনাকে মারার জন্য, খুন করার জন্য বহু চেষ্টা চালানো হচ্ছে, বহু রকম চেষ্টা চালানো হচ্ছে। তাই নাকি? এই খবরটা আমি তো ভারতের বললাম। শেখ হাসিনাকে হত্যা করা যায়? হ্যাঁ, বহু রকম চেষ্টা করা হচ্ছে। মাই গড। এখন বিন্দু মাত্র কারুর যদি কোন রকম সন্দেহ থাকে, সেই যদি সন্দেহের তালিকায় থাকে, তাকে ঢুকতে আমার দেবেই না। সন্দেহের তালিকায় বেশ কয়েকজন আছে, এগুলারে তো তাহলে ল্যাংটা করতে হবে। তো তোমার সন্দেহের তালিকায় যখন হয়, তাহলে এদের কাছেও আছে তালিকায়। এরা যখনই ঢুকবে তখনই আটকা পড়ে যাবে। এখন জাহিদুল লাস্টে ভেবেছিল যে আমার সঙ্গে তো আইএসআই এর এই সমস্ত কথাবার্তা হয়েছে, তার স্ক্রিনশট নিশ্চয়ই আছে। এবার যদি আমার ফোনটা নিয়ে নেয়, নিয়ে যদি এবার তথ্য তালাশ করতে থাকে, তাহলে পরে তো আমি ফেসে যাবো।
আমি তো আর ঢুকলে পরে বেরোতে পারবো না। আমি সবুজ পাসপোর্ট নিয়ে এসেছি, কূটনৈতিক পাসপোর্ট আবার নয়। অ্যাডাম দেখাতে গেছিল, মনে করছে ফাঁক তালে আমি ঢুকে যাব। ওই ভয়ে উনি আর ওয়েট করেননি, যে ঢাকার বিমান ধরার জন্য বিমানবন্দর লাউঞ্জে আর ওয়েট করেননি। শ্রীলঙ্কার ফ্লাইট পেয়েছেন, শ্রীলঙ্কার ফ্লাইটে চলে গেছেন, চড়ে শ্রীলঙ্কা হয়ে উনি দেশে ফিরেছেন। এতটাই ভয় পেয়েছিলেন। তারপরে তো বুক রক্ষার খাতিরে ভারত বাংলাদেশে গিয়ে নানান কথা টথা বলেছেন উনি, তো সেগুলো সবাই তো জানার কথা। একটা বাটপার মানে কমেন্ট করেছে, বাটপার বলছে এই কারণে তিনি আমাদের শাসন আমল নিয়ে প্রশ্ন তুলেছেন, আর তোদের আমলে যে মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। রাশেদ ভাই এটার একটু উত্তরটা দিয়ে দেন তো। এটা মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই বলে নাই, ওই যিনি লিখেছেন উনি ভুল করেছেন। এটা উনি বলেছিলেন যে মাননীয় হাসপাতাল আমার এলাকায় একটা স্পিকার চাই, মানে ওনার এলাকায় একটা হাসপাতালের জায়গা থেকে উনি চাইছিলেন এইটা। এটা হচ্ছে যে একটা ভুল হইতে পারে। আর এখন যেটার জন্য ওনার এত জিদ লাগছে সেটা হচ্ছে যে উনি নাকি ইংল্যান্ডে থেকে গেছেন, লন্ডন। তো এখানে ওই মাঝে মাঝে টিকটকে দেখি, ধরো মেয়ে আইসা ছেলের জিজ্ঞেস করলো হাউ আর ইউ, তো ছেলে বললো আই এম ফাইন। এরপরে জিজ্ঞেস করলো যে বলে যে তুই কতটুকু পড়ালেখা করছস, তখন কয় যে তুই যতটুকু করছিস ততটুকু, মানে ওই যে এক লাইন ইংলিশ বলে পড়াটা বাংলায় জিগেলে এরকম। তো উনি এত বছর লন্ডনে থাকে, এখানে লন্ডনে আমার চোখেই পড়ে হাজার হাজার, এরা কথা বলতে বলতে 2 মিনিটে 2 লাইন ইংলিশে বইলা এরপরে 13 লাইন বলবে যে আঞ্চলিক ভাষায় নিজেদের নিলাম না। তো ওই রকম হেডলাইট ম্যাডাম। উনি কাঁচা রাস্তা কেন ভাই, রোড রোড ইংলিশ, এখানে তো রোড কস, হ্যাঁ কাঁচা ছাড়া, হ্যাঁ কাঁচার ইংলিশ ক। তো তুই যদি ইংলিশ হয় ইংলিশে ক বাবা, না হলে বাংলায় ক, কোনো সমস্যা নেই। বাংলায় বললে যদি একদম সেরাইও ফেলাইতে কোনো সমস্যা নেই। তুমি বাংলিশ কইতে গেলা, ইংলিশ কমান্ডে বইসা সেরাইয়া দিলা। Mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the dunniti. না বাংলা না ইংলিশ, দুর্নীতির ইংলিশ যে করাপশন, এটাও তিনি জানে না। এখন এনাদের নিয়ে, তো এদের সমর্থক যারা, তাদের নিয়ে কি কইবা, কিছুই বলার নেই। না ওদের 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 ফিডার, মানে যে ফিডার খায় ওরা বড় হয়েছে, সেই ফিডার তো সংসদে দেখাই দিল। পাবলিক ওইটারে কি করে গোল চাকরি করে, পাবলিক এটারে নিয়ে এখন মজা নাই। এখন ওরা তো কিছু বলতেও পারতেছে না। এখন আমাদের লাইভে এসে একটু টুকটাক লেখে, লিখুক, সমস্যা নেই। কারণ আমি দাদার কাছে জানতে চাই, শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, এটা আপনি কি মনে করেন? একজন লিখেছে, মুগ্ধ নাম, মুগ্ধ। যারা লিখছে তাদেরই অস্তিত্ব থাকবে না। হ্যাঁ আচ্ছা, আমি শেষ লেখার মতো লোক থাকবে না, লেখার মতো লোক থাকবে না। সব দেখবে রাতারাতি সমস্ত দেখবে জয় হাসিনা জয় হাসিনা করতে লেগে যাবে। আর সেদিন খুব একটা বেশি দূরে না। আমি শুধু দাদা একটা কথাই বলি, যে মুগ্ধ ভাইয়ের জন্য, যে মুগ্ধ ভাই, মুগ্ধ তুমি খাও গাধার দুগ্ধ। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে ধর্মের দোহাই দিয়ে পাকিস্তান এবং ভারত মিলে বাঙালিদের ভাগ করে দিছে। বোকা বাঙালিরা সেটা নিয়েই তাদের ভিতর খুশি, কেউ পাকিস্তানপন্থী, কেউ ভারতপন্থী, বাংলাপন্থীকে। এটা কিন্তু একটা দারুণ কোশ্চেন করছে ভাই। দিন শেষে বাঙালি আমরা কই না, আমরা তো দেশভাগ চাইনি। মহাত্মা গান্ধীও দেশভাগ চাননি, নেহরুও চাননি, বল্লভভাই প্যাটেলও চাননি। চেয়েছিলেন কে? জিন্না। উনি বলেছিলেন একই খাবে দুটো তরবারি থাকতে পারে না। জহর ভারতের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোক, আমি পাকিস্তানের মুসলিমদের নিয়ে আলাদা হয়ে যাব, আমি ওখানকার প্রধানমন্ত্রী হব। দুই গাদার মধ্যে কে প্রধানমন্ত্রী হবে এই লড়াই নিয়ে, দুই গাদার মধ্যে কে প্রধানমন্ত্রী হবে এটার লড়াই নিয়ে
একটা দেশ ভাগ হয়ে গেল। তারপর আবার একটা দেশ ভাগ হলো পাকিস্তান, সেটা হচ্ছে একটা ভাষার ভিত্তিতে। সেম ফর্মুলা, ওখানকার হ্যাঁ ফর্মুলাটা সেম, হ্যাঁ ফর্মুলাটা সেম ছিল। কে হ্যাঁ ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে, ভাষার ভুট্টো নাকি ভিত্তিতে। মুজিব? মুজিবুর রহমান তো মানে ভোটে অখণ্ড জিতেছে। অখণ্ড পাকিস্তানের চেয়েছিলেন, কিন্তু উনি যে ভোটে জিতেছিলেন সেই অনুযায়ী ওনাকে তো পাকিস্তানের প্রধানমন্ত্রী করলো না। উনি যখন দাবিটা জানাতে গেলেন প্রেস কনফারেন্স করে, তখন তো তখন ওই প্রধানমন্ত্রী কি না তোমাদের ছিল, স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী, নামটাও সেদিনকে মনে ছিল, আজকে আর মনে পড়ছে না এখন। তিনি বলেছিলেন না, আপনি করবেন না, আপনাকে অ্যারেস্ট করে নেবে। হুম, তো সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ভুট্টো অ্যারেস্ট করলো। বুঝতে পেরেছি। মুজিবুর রহমান তো চাননি, শেখ মুজিবুর রহমান তো চাননি, খণ্ডিত পাকিস্তান চাননি তো উনি। উনি বলেছিলেন ভাষা আমাদের এখানকার ভাষা আমাদেরকে আঞ্চলিক ভাষায় এখানে শিখিয়ে দিতে হবে, বাংলাকে শিখিয়ে দিতে হবে, এটাই ছিল ওনার দাবি। উনি তো ল্যান্ডস্লাইডিং ভোটে জিতেছিলেন তো। পাকিস্তান কি একজন বাঙালিকে প্রধানমন্ত্রী করবে না, জেলে ভরে দিল। আমাদের আমাদের মুগ্ধ সাহেব আবার লিখেছেন যে সাব্বির আমার কমেন্ট ভালো করে পড়ো আগে, হয়তোবা আমাদের পড়তেও ভুল হতে পারে, আপনি চাইলে আবার লিখতে পারেন, আবার পড়বো, কোনো সমস্যা নেই। কে লিখছে? মুগ্ধ, যাকে হচ্ছে রাশেদ ভাই দুধ খাওয়ার পরামর্শ দিয়েছে। ও আচ্ছা। আচ্ছা, এখন বাংলাদেশের বর্তমান বিএনপি জামাত নিয়ে একটা প্রশ্ন আছে। বাংলাদেশের বর্তমান বিএনপি জামাত যত আকাম কুকাম করছে তা হিন্দুর উপর জড়াচ্ছে, মানে কেউ তাদের কুকর্মের কথা বলে না। এটা বুঝলাম না, বাংলাদেশের বর্তমান বিএনপি জামাত যত আকাম কুকাম করছে তা হিন্দুদের উপর জড়াচ্ছে, মানে কেউ তাদের কুকর্মের কথা বলছে না। ওই যে ভাই আচ্ছা, উনিও বাংলিশ, ওই ভাইও বাংলিশ। হতে পারে, হতে পারে। আপাতত আমাদের কাছে আর কোনো প্রশ্ন নেই, আমরা এই অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাচ্ছি। জনগণ দেখি একে অন্যের কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত কমেন্টে, আপনারা কাদা ছোড়াছুড়ি করতে থাকুন। আমরা ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আসবো আমরা তিনজন নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে। দাদা আপনাকে অত্যন্ত ধন্যবাদ, একই সাথে রাশেদ ভাই আপনাকেও ধন্যবাদ, আপনারা দুজন আমাকে সময় দিয়েছেন। এবং একই সাথে আমি প্রত্যাশা করব ভবিষ্যতে নানা বিষয় নিয়ে আপনারা আবার আমাদেরকে সময় দিবেন, কারণ আমাদের তিনজনের আলোচনার মধ্য দিয়ে এই দুই দেশের অনেক ডিপ্লোম্যাটিক ফ্যাক্ট গুলো ফাইন্ডিং করা সম্ভব, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তাই আপনাদের দুজনকেই অত্যন্ত ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনা।